হ্যালো স্টুডেন্টস, আমি বিকাশ স্যার। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কন্ডিশনালস, অর্থাৎ শর্তাধীন বাক্যাংশের ব্যবহার। এটা ইংরেজি গ্রামারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। শর্তাধীন বাক্যাংশের মূল কথা যেটা, যদি তবে জাতীয় যে বাক্যগুলো আমরা লিখি তার বিভিন্ন রকম ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। এর বিশেষ 4টি প্যাটার্ন আছে, সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক এর প্রকৃতি কি রকম, কোন ক্ষেত্রে এটা ব্যবহার হয়, কোন ক্ষেত্রে কোন কন্ডিশনালটা আমরা ব্যবহার করে থাকি। কন্ডিশনালস অর্থাৎ শর্তাধীন বাক্যাংশ বলতে আমরা ঠিক কি বুঝি? কন্ডিশনালস বাক্যাংশগুলো, শর্তাধীন বাক্যাংশগুলো যদি তবে যুক্ত বাক্যাংশগুলো ইফ এই সাব ক্লজ দিয়ে শুরু হয়, অর্থাৎ এই সাব ক্লজের শুরুতে ইফ থাকে, সেটাই হচ্ছে শর্তাধীন বাক্যাংশ বা কন্ডিশনালস। Then the subclause points to some reason cause, অর্থাৎ ইফ দিয়ে যুক্ত যে বাক্যটা বা শর্তাধীন যে বাক্যাংশ সেটা সাধারণত কোনো কারণ বোঝায় যার উপর নির্ভর করে অন্য একটি ঘটনা ঘটে। দ্য মেন ক্লজ, তার সঙ্গে যে মেন ক্লজটি থাকে, পয়েন্টস টু দ্য রেজাল্ট ইফেক্ট অফ দ্য সাব ক্লজ, সাব ক্লজে যে ঘটনা ঘটে তার উপর নির্ভর করে যে ঘটনাটি ঘটে সেটা মেন ক্লজে বর্ণিত হয়। অর্থাৎ যদি এটা ঘটে তবে ওটা ঘটবে, যদি এরকম হয় তবে সেরকম হবে। এই যে ঘটনা যদি দিয়ে যেটা বোঝানো হয় সেটাকে আমরা বলি কন্ডিশনাল ক্লজ। অ্যাকচুয়ালি গোটা বাক্যটাই হচ্ছে কন্ডিশনালস, এবং এর একটা অংশ হচ্ছে সাব ক্লজ যেটা ইফ দিয়ে শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে হোয়েন ব্যবহার করা যায়, কোন ক্ষেত্রে হোয়েন ব্যবহার হয় সেটা আমি পরে আলোচনা করছি। আর মেন ক্লজ থাকে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ইফ যুক্ত যে সাব ক্লজটা সেটা কারণ বোঝাতে ব্যবহার হয়, আর আমরা যে মেন ক্লজটা তার সঙ্গে ব্যবহার করে থাকি সেটাতে কিন্তু ফলটা বোঝায়। কোনটার ফল? ওই যে কন্ডিশনাল ক্লজ সাব ক্লজ তার যে ফল সেটা বোঝায়। এবার দেখে নাও, প্রথমে আসি জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল কি, কোন ক্ষেত্রে ব্যবহার হয়? আমরা যখন কোনো রিয়েল বা পসিবল ফ্যাক্ট, অর্থাৎ বাস্তবোচিত কোনো ঘটনা, বৈজ্ঞানিক কোনো ঘটনা, বৈজ্ঞানিক সত্য আর কি, কোনো সম্ভাব্য ঘটনা যেটা হওয়া সম্ভব, অসম্ভব নয় এরকম, গিভস ইনস্ট্রাকশন, অথবা কোনো ক্ষেত্রে আমরা কোনো নির্দেশ দিতে এই বাক্যটি ব্যবহার করি, জিরো কন্ডিশনাল ব্যবহার করি। এবার দেখে নেওয়া যাক কি রকম গঠনটা হয়। ইফ বা হোয়েন দিয়ে আমরা শুরু করি, এটা সাবক্লজটা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, যার সঙ্গে এস ইএস যোগ থাকতে পারে থার্ড পারসন হলে। এরকম ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, যেমন আই গো হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সেরকম আর কি। মেন ক্লজটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তো সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম রূপটা ব্যবহার হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো জিরো কন্ডিশনালে আমরা দুটোই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। সাব ক্লজের সঙ্গে কি থাকছে, ইফ বা হোয়েন দিয়ে যুক্ত করতে হয়, অর্থাৎ যেটার উপর যদি বসাচ্ছি আমরা, মানে যে শর্তটা বসাচ্ছি সেই শর্তাধীন বাক্যাংশ যেটা, তার সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স, আবার যে মূল বাক্যাংশ মেন ক্লজ যেটা, সেটাতেও আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। এক্ষেত্রে এটাই মনে রাখতে হবে। আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে বাস্তবোচিত ঘটনা, সম্ভাব্য ঘটনা, যেটা সম্ভব, অসম্ভব নয় এরকম ঘটনা, কোনো নির্দেশ দিতে অথবা কোনো বৈজ্ঞানিক সত্যের কথা বলতে গেলে আমরা জিরো কন্ডিশনালস ব্যবহার করে থাকি। উদাহরণগুলো দেখো এবার। ইফ অর হোয়েন ইউ হিট আইস ইট মেল্টস, বরফ গরম করলে, যদি গরম করো এটা গলে যাবে, যখন গরম করবে এটা গলবে। অর্থাৎ যদি গরম করা হয় তবেই গলবে, এরকম বোঝাতে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করে থাকি। দ্বিতীয় উদাহরণটা দেখো, ওটা বৈজ্ঞানিক সত্য দেখলাম। ইফ বা হোয়েন ইউ গো আউট লক দ্য ডোর, এটা নির্দেশ বোঝাতে, লক দ্য ডোর নির্দেশ বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হচ্ছে। মেন ক্লজটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো। থার্ড এক্সাম্পলটা দেখো, ইফ ওয়েন আই গেট ওয়েট আই ক্যাচ কোল্ড, এটা সম্ভাব্য ঘটনা, আমার ক্ষেত্রে ঘটে, অন্য ক্ষেত্রে নাও ঘটতে পারে। সেটা কি, আমি যখনই ভিজে যাই আমার ঠান্ডা লেগে যায়। অর্থাৎ যদি ভিজি ঠান্ডা লেগে যাবে, যদি তবে ঠান্ডা লাগবে, এরকম যদি তবে কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করে থাকি।
দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস মে বি ইউজড উইথ ইফ। ইফের সঙ্গে ইফ ইউ আর হিটিং আইস, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইফের সঙ্গে ব্যবহার করতে পারি। যেখানটায় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি ইফের সঙ্গে, সেক্ষেত্রে আমরা সিম্পল কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারি। এবার দেখো ফার্স্ট কন্ডিশনাল কাকে বলে। জিরোর পর ফার্স্ট, ইট প্রেজেন্টস অ্যান ওপেন কন্ডিশন অ্যান্ড এ পসিবল ফিউচার রিজাল্ট। যদি এরকম ঘটে তাহলে এরকম ঘটতে পারে, এরকম ঘটনার ক্ষেত্রে। গঠনটা দেখো, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ যদি এটা হয় তবে ওটা হবে, এরকম একটা সম্ভাবনা বোঝাচ্ছে ভবিষ্যতে যেটা ঘটবে। তাহলে একটা বর্তমানে ঘটনা যার উপর নির্ভর করে ভবিষ্যতে কোনো ফল পাওয়া যাবে, সেরকম বোঝাতে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি। তাহলে ইফের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি সাব ক্লজের ক্ষেত্রে। মেন ক্লজে দেখো সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করি শ্যাল উইল দিয়ে। সাবজেক্ট শ্যাল উইল, ভার্বের প্রথম রূপ হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, সেরকম ব্যবহার করি আমরা মেন ক্লজের ক্ষেত্রে। উদাহরণগুলো দেখো তাহলে বুঝতে পারবে। ইফ ইট রেন্স আই শ্যাল নট গো আউট। বৃষ্টি পড়লে আমি আর বেরাবো না। যদি বৃষ্টি পড়ে আমি বাড়ি থেকে বেরোবো না। ইফ হি স্টাডিজ হার্ড হি উইল পাস। যদি খুব পড়ে তবে সে পাস করবে। অর্থাৎ তার পাস পড়বে কিনা সেটাও নিশ্চিত নয়, সে পাস করবে কিনা সেটাও নিশ্চিত নয়। অর্থাৎ এটা যদি ঘটে তবেই ওটা ঘটবে। একটা ঘটার উপর ভবিষ্যতের রেজাল্টটা নির্ভর করছে। বর্তমানে পড়লে ভবিষ্যতে সে পাস করবে, এরকম বোঝাচ্ছে। ইফ উই ডু নট হারি উই শ্যাল মিস দ্য ট্রেন। আমরা যদি না দৌড়াই তাহলে ট্রেনটা মিস করব। তাহলে আমাদের দৌড়াতে হবে। যদি দৌড়াই তবে মিস করব না, এরকম বোঝাচ্ছে। যদি না দৌড়াই তবে মিস করব। তাহলে আমাদের দৌড়ানো না দৌড়ানোর উপর নির্ভর করছে মিস করা বা না করাটা। এবার দেখো মোর অ্যাবাউট ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে আরো কিছু কথা শুনে নাও। উই ক্যান ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট ইন দ্য ইফ ক্লজ। আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম জিরো কন্ডিশনালে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা যায়। এক্ষেত্রে দেখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা যেতে পারে ইফের সঙ্গে, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, ইফ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এট নাইট আই শ্যাল মিট ইউ টুমরো। আজকে রাত্রের মধ্যে কাজ সম্পূর্ণ যদি আমি করতে পারি, যদি আমি আজ রাত্রের মধ্যে কাজ সম্পূর্ণ করতে পারি, আমি তোমাকে কালকে দেখা করব। ইফ উই আর হ্যাভিং এ মিটিং হিয়ার, যদি আমাদের এখানে মিটিং করতেই হয় বা মিটিং থাকে, উই শ্যাল নিড মোর চেয়ার্স। তবে আমাদেরকে অনেক চেয়ার ব্যবস্থা করতে হবে। এরকম এক্ষেত্রে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বি ভার্ব প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। 2 নম্বর দেখো, উই ক্যান ইউজ আদার মডেল ভার্বস ইন দ্য মেন ক্লজ। মেন ক্লজে কিন্তু শ্যাল উইল ছাড়াও আমরা অন্যান্য মডেল ভার্বগুলো ব্যবহার করতে পারি, বিশেষ করে কুড আর উড এই ধরনের ব্যবহার করতে পারি। কেন ব্যবহার করা যায়? ইফ ইউ মিস দ্য বাস ইউ ক্যান টেক দ্য নেক্সট ওয়ান। যদি তুমি বাসটা মিস করো তাহলে তুমি পরবর্তী বাসটা নিতে পারো। এবার দেখো সেকেন্ড কন্ডিশনাল ক্লজ, ইট ডেসক্রাইবস অ্যান আনরিয়াল অ্যান্ড ইমাজিনারি কন্ডিশন উইথ পসিবল ইমাজিনারি ফ্যাক্ট। অর্থাৎ দুটোই হচ্ছে কাল্পনিক, কারণটাও কাল্পনিক। যদি ওরকমটা ঘটতো তাহলে এরকম ঘটতো, যেটা সম্ভব নয় এরকম ঘটনার ক্ষেত্রে আমরা, যেটা প্রায় আমাদের আয়ত্তের বাইরে হয়ে গেছে, আমরা একটা কাল্পনিক একটা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বলছি যে এটা ঘটেছে ঠিকই, কিন্তু যদি ওরকম ঘটতো তাহলে এরকম ঘটতো, একটা নতুন সম্ভাবনার কথা আমরা বলছি। ইফেক্ট হচ্ছে সম্ভাব্য, কারণটাও সম্ভাব্য। আনরিয়াল যেটা বাস্তবোচিত নয় আর সম্ভব নয় আর কি, আর ঘটা সম্ভব নয় এরকম, সেরকমটা হচ্ছে আনরিয়াল বা ইমাজিনারি কন্ডিশন, শর্ত বোঝাচ্ছে। ফর্ম হচ্ছে ইট প্লাস ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স সাব ক্লজের ক্ষেত্রে। আর সাব ক্লজের ক্ষেত্রে মেন ক্লজের ক্ষেত্রে দেখো সাবজেক্টের সঙ্গে উড প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার হচ্ছে মেন ক্লজে। তাহলে ইফ প্লাস সিম্পল পাস্ট টেন্স সাব ক্লজে, আর অ্যান্ড মেন ক্লজে আমরা ব্যবহার করছি কি সাব ক্লজের সঙ্গে উড প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। উদাহরণ দেখো, ইফ আই হ্যাড মানি, আমার টাকা ছিল না, যদি থাকতো, মানে এটা অসম্ভব ব্যাপার, আই উড বাই এ কার, আমি একটা গাড়ি কিনতাম।
কিনিনি, টাকা ছিল না বলে। থাকলে কিনতাম, মানে ওটা অসম্ভব একটা ব্যাপার, যেটা সম্ভব নয় আর, অতীতকালের ঘটনা। আমি কিনতাম, এটা আমার কল্পনার মধ্যে হচ্ছে। ইফ হি স্টাডিড হার্ড ইউড গেট চান্স ইন নিট, নিট পরীক্ষায় চান্স পেতে যদি সে খুব পড়তো, চান্স পাইনি এখন, সুতরাং পড়া না পড়া ব্যাপারটা ভাবা মানে অকল্পনীয় ব্যাপার, কাল্পনিক ব্যাপার সম্পূর্ণ, অতীতের ঘটনা যেটা আর ফেরানো সম্ভব নয়, আনরিয়াল, অবাস্তবোচিত ঘটনা। এবং ইফেক্টটাও তাই, কারণ সে চান্স পায়নি। পেতে পারতো, পেত এরকম বোঝাতে ব্যবহার হয়। যদি পড়তো তবে পেতে পারতো বা পেত, এরকম ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করি। গঠনটা মনে রাখবে, তাহলেই হবে। মোর অ্যাবাউট সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের অন্যান্য রূপগুলো দেখো। উই ক্যান ইউজ পাস্ট কন্টিনিউয়াস ইন দ্য ইফ ক্লজ। ইফ ক্লজের সঙ্গে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারি সিম্পলি পাস্ট টেন্সের জায়গায়। যেমন এক্সাম্পল দেখো, ইফ দ্য রেইন ওয়াজ কন্টিনিউইং উই উড স্টে ইনডোরস। যদি তখন বৃষ্টিটা চলেই যেত তাহলে আমরা থেকে যেতাম। এখানে কন্টিনিউড লিখলেও হবে, উই উড স্টে ইনডোরস। ইফ দ্য রেইন কন্টিনিউড বোঝালেও যেটা বোঝাবে, ওয়াজ কন্টিনিউইং বোঝাতেও একই রকম অর্থ বোঝাচ্ছে, যদি বৃষ্টিটা চলতো অনেকক্ষণ ধরে। ইফ হি ওয়াজ প্লেইং আউটসাইড, সে যদি বাইরে খেলতো, হি উড গেট ইনজিওর্ড, তাহলে হয়তো সে আঘাত পেতে পারত। সে বাইরে খেলেনি, সুতরাং ওটা প্রশ্নই নয়, আনরিয়াল কন্ডিশন, কিন্তু আমরা ব্যবহার করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বর দেখো, উই ক্যান অলসো ইউজ কুড আর মাইট ইন দ্য মেন ক্লজ। মেন ক্লজের ক্ষেত্রে, আগের ক্ষেত্রে আমরা যেমন ক্যান ব্যবহার করছিলাম, কুড মাইট সবগুলোই ব্যবহার করা যেত, এক্ষেত্রে আমরা কুড আর মাইট ব্যবহার করছি, যে কোনো একটা। ইফ আই হ্যাড এ স্মার্টফোন, আমার যদি স্মার্টফোন থাকতো, আই কুড, উড, উড তো ব্যবহার হয়ই, মাইট এগুলো সবগুলোই ব্যবহার করা হয় অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস। অর্থাৎ আমার স্মার্টফোন থাকলে আমি অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করতাম, এরকম বোঝাচ্ছে। এবার চলে এসো থার্ড কন্ডিশনাল, এটাই হচ্ছে শেষ ধরনের কন্ডিশনাল ক্লজ। ইট ডেসক্রাইবস এ পাস্ট আনরিয়াল ইমাজিনারি কন্ডিশন অ্যাকশন। অতীতের কোনো একটা অসম্ভব ঘটনা, যেটা কাল্পনিক ঘটনা, সেই সম্পূর্ণ কাল্পনিক ঘটনা যেটা সম্পূর্ণ অতীতে ঘটা, সেটা। আগের ক্ষেত্রে কিন্তু ওটা প্রেজেন্ট টেন্সেও, প্রেজেন্টের ঘটনাও বোঝাতে পারে। আমি যদি পড়তাম, মানে এখন আমি বলছি ঘটনাটা, আমি যদি পড়তাম তাহলে আমি পাস করতাম। আর এটা হচ্ছে সম্পূর্ণ অতীতের ঘটনা, একদম বহু আগে ঘটে গেছে এরকম ঘটনা, যেটার ক্ষেত্রে সম্পূর্ণ কাল্পনিক, কারণ বাস্তবে ঘটেনি, সুতরাং সেটা আমি এখন এসে কল্পনা করছি সেরকম। ইফ পাস্ট পারফেক্ট টেন্স সাবক্লজে ব্যবহার হয়। পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ ব্যবহার হয় সাবজেক্টের সঙ্গে। তার সঙ্গে কি ব্যবহার হয় দেখো, সাবজেক্টের সঙ্গে উড হ্যাভ আর পাস্ট পার্টিসিপল ব্যবহার হয় মেন ক্লজের ক্ষেত্রে। এক্সাম্পলস দেখো, ইফ আই হ্যাড নোন ইট, আমি যদি জানতাম তাহলে আমি করে থাকতাম, এরকম বোঝাচ্ছে। যদি আমি জানতাম, ইফ আই হ্যাড নোন ইট আই উড হ্যাভ টোল্ড ইউ, তাহলে তোমাকে বলতাম। ইফ হি হ্যাড টেকেন এ ট্যাক্সি হি উড হ্যাভ রিচড বাই নাও, যদি সে ট্যাক্সি নিত তাহলে এতক্ষণ সে নিশ্চয়ই পৌঁছে যেত। এটা থার্ড কন্ডিশনাল। নোটস মনে রাখবে, সামটাইমস উই রিমুভ ইফ অ্যান্ড বিগিন উইথ হ্যাড। আমরা হ্যাড দিয়ে অনেক সময় শুরু করতে পারি, সেক্ষেত্রে বাক্যের গঠনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, হ্যাডটা ছিল হি হ্যাড টেকেন আ ট্যাক্সি, ইফ হি হ্যাড টেকেন আ ট্যাক্সি এরকম ছিল, সেটা আমরা ইফটাকে তুলে দিচ্ছি, দিয়ে হ্যাডটাকে আগিয়ে দিচ্ছি, হ্যাড হি টেকেন আ ট্যাক্সি, এরকমও ব্যবহার হয়। এটাও কিন্তু থার্ড কন্ডিশনালের মধ্যে পড়ে। নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাড দিয়ে যখন শুরু হচ্ছে, এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে, সুতরাং মেন ক্লজে উড হ্যাভ এর সঙ্গে পাস্ট পার্টিসিপলটা ব্যবহার হবে। মনে রাখবে এটা, উই ক্যান ইউজ শুড অ্যাট দ্য বিগিনিং অফ এ জিরো কন্ডিশনাল ক্লজ। জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল বোথ কেসেস আমরা কি ব্যবহার করতে পারি, শুড ব্যবহার করতে পারি শুরুতেই। যেমন উদাহরণ দেখো, শুড উই হিট আইস মেল্টস, শুড উই হিট আইস মেল্টস, যদি আমরা গরম করি আইস গলে যায়। এখানে আইসটা দুবার ব্যবহার করলেও করা যেতে পারতো, শুড উই হিট আইস ইট মেল্টস, এরকমও লেখা যায়। শুড হি ফেল হিজ ফাদার উইল পানিশ হিম, সে যদি ফেল করে তার বাবা তাকে, এটা ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে, আগেটা হচ্ছে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে, এটা সে যদি ফেল করে, মানে বর্তমানে যদি ফেল করে, ভবিষ্যতে বাবা তাকে শাস্তি দেবেন, এরকম বোঝাচ্ছে।
আরো মনে রাখবে যে উই ক্যান ইউজ আনলেস ইন দ্য সেন্স ইফ নট। আনলেস কথাটা আমরা এরকম কন্ডিশনাল ক্লজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যদি না অর্থে, অর্থাৎ নেগেটিভ সেন্সে ব্যবহার করা যায়। ইফ নট এটা ইন নেগেটিভ কন্ডিশনালস রিপ্লেস ইফ নট উইথ আনলেস। নেগেটিভ কন্ডিশনালস যেগুলো, নাবাচক যেগুলো কন্ডিশনাল, শর্তবাচক, শর্তাধীন বাক্য, নাবাচক, সেক্ষেত্রে আমরা ইফ নট এই দুটো শব্দ বাদ দেবো, দিয়ে তার জায়গায় আনলেস ব্যবহার করতে পারি। উদাহরণ দেখে নাও, তাহলে বুঝতে পারবে। ইফ ইট ডাজ নট পাস, এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ, ইফ দিয়ে শুরু হয়েছে, ডাজ নট, নট আছে, তাহলে আমরা কি লিখতে পারি? ডাজটা হচ্ছে হেল্পিং ভার্ব, কাজে লাগবে না, নট বাদ গেলে হেল্পিং ভার্ব উঠে যায়, মনে রাখবে এটা। সুতরাং নট বাদ গেলে ডাজটাও বাদ চলে গেল, আর ইফটা বাদ তো যাবেই। ইফ আর নটের বদলে আমরা বসাবো আনলেস, তাহলে পড়ে থাকলো হি পাস ডাজ এর টেন্সটা ব্যবহার হলো ইএস যোগ হলো হি পাসেস। অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে ইফ নট বাদ দিলে সঙ্গে অক্সিলারি বাদ যাবে, আমরা ব্যবহার করতে পারি আনলেস। এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কাজে লাগে অনেক সময়। আবার দেখো, যদি অ্যাফার্মেটিভ কন্ডিশন থাকে, অর্থাৎ ইফ আছে কিন্তু নট নেই, এরকম ক্ষেত্রে আমরা ইফটা বাদ দেবো, নটটাকে যোগ করতে হবে। সেক্ষেত্রে আনলেস যখন ব্যবহার করব, নটটাকে পরে যোগ করতে হবে। দেখে নাও কিরম ভাবে করতে হয়। ইফ হি হ্যাড টেকেন ইট, ইফ হি হ্যাড টেকেন ইট, এখানে নট নেই, আমরা যখন এটাকে চেঞ্জ করছি তখন আনলেস হি হ্যাড নট টেকেন ইট, একটা নট ব্যবহার করছি। কোনটার আগে? এক্ষেত্রে ভার্বের শেষ ভার্বটির আগে আমরা নটটা ব্যবহার করছি। এগুলো মনে রাখবে। আরো মনে রাখবে, উই ক্যান ইউজ ইফ ক্লজ উইদাউট এ ভার্ব ইন শর্ট কন্ডিশনালস। অনেক ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত কন্ডিশনাল ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ইফ ক্লজে কোনো ভার্বটা রাখি না। অনেক ক্ষেত্রে সাবজেক্টও বাদ যায়, ঠিক আছে? সাবজেক্ট এবং ভার্ব দুটোই আমরা বাদ দিয়ে শর্ট কন্ডিশনালস তৈরি করি। দেখো কিরকম উদাহরণগুলো। ইফ গিভেন আ চান্স হি উইল শো হিজ ওয়ার্থ, যদি চান্স দেওয়া হয় সে তার গুরুত্বটা বোঝাবে। কাকে চান্স দেওয়া হয়? তাকে চান্স দিলে তবেই সে গুরুত্বটা বোঝাবে। এখানে যদি আমাকে চান্স দেওয়া হয় তাহলে আমি গুরুত্ব বোঝাবো, তাহলে হি আই থাকলে এটা হতো আর কি, ওখানটায় আমার ক্ষেত্রে আই বসতো সাবজেক্টের জায়গায়, হি এর জায়গায়। এক্ষেত্রে এটাকে শর্ট কন্ডিশনাল বলা যেতে পারে, যেটা আমরা ব্যবহার করতে পারি। ভার্ব এবং সাবজেক্টটা দেখো নেই ইফ ক্লজের ক্ষেত্রে। আবার উদাহরণ দেখো, ইফ ইন প্রবলেম আই উইল টেক ইউর হেল্প, আমি তোমার সাহায্য নেবো সমস্যায় পড়লে। কে সমস্যায় পড়লে? আমি সমস্যায় পড়লে। তাহলে এখানে ইফ ক্লজে আইটা নেই, আর অ্যাম, অর্থাৎ আমি যদি বিপদে পড়ে, আই অ্যাম ইন ডেঞ্জার, আই অ্যাম ইন প্রবলেম, এই কথাটা, অ্যাম কথাটা নেই, মানে ভার্ব নেই এবং সাবজেক্ট নেই। দেখো ইফ ক্লজ এটা শর্ট ফর্ম অফ কন্ডিশনাল হয়ে গেছে। সেরকম ইফ রিচ আই উড বাই এ কার, পাস্ট টেন্সে বোঝাচ্ছে। ইফ আই ওয়ার রিচ, আই ওয়াজ রিচ, দুটোই হয়। ওয়ারটা হচ্ছে কাল্পনিক ক্ষেত্রে, যেটা আমি বড়লোক ছিলাম না অথচ আমি ভাবছি আমি বড়লোক থাকলে, সেক্ষেত্রে ওয়ার। যেটা সম্ভব নয় এরকম ঘটনার ক্ষেত্রে আমরা সাধারণত ওয়ার ব্যবহার করি, কিন্তু ওয়াজ ব্যবহার করলেও ভুল হবে না মডার্ন গ্রামার অনুযায়ী। ইফ হিটেড আইস মেল্টস, ইফ আইস ইজ হিটেড, আইস ইজ হিটেড, আইস আর ইজ এই দুটো কথাই নেই, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব নেই ইফ ক্লজের সঙ্গে। দেখো এক্ষেত্রে শর্টেস্ট ফর্ম করবার জন্য আমরা এরকম ব্যবহার করি, অনেক ক্ষেত্রে কন্ডিশনালগুলোকে ছোট করার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভুল করবে না সাবস্ক্রাইব করতে, লাইক করতে। থ্যাংক ইউ।